তখন নিজের জীবনের আশা সব ছেড়ে দিছি। তো বাড়িতে আমি ফোন করে বলে দিলাম যে বর্তমান বাবা আমাকে বলি নাই, ভাইকেই বলছি, কারণ বাবা আমাকে বললে হয়তো সরাসরি আঘাত পড়বে। ভাইকে বললাম, দেখো ভাই, এখন মানে পরিবেশ অনেক খারাপ, মানুষ মারা যাচ্ছে, আমি বাঁচি কিনা বলতে পারতেছি না, যদি বাঁচি থাকি তাহলে দেখা হবে, তুমি বাড়িতে জানাই দিও। তখন ভাইটা বাড়িতে যখন জানাই দিল, তখন আমার বাপ সবাইকে নাম্বার দিল, আমার নাম্বার, যে ঢাকায় যত মানুষ সবাইকে নাম্বার দিল যে তার একটু খোঁজখবর নিয়েন। এখন ফোনে ফোন আসতেছে, এক পর্যায়ে ফোন বন্ধ। যেদিন এখানে আমরা একটা কমিটি গঠন করি শাপলা চত্বরে যাওয়ার জন্য, শাপলা চত্বরে যখন আমরা যাই, সেখানে যাওয়ার পরে রাস্তার মধ্যে আমরা এরকমভাবে যতগুলো বিপদের সম্মুখীন হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে টুপি খুলেও গিয়েছি। তা আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যেদিন আমরা এখান থেকে চলে গেলাম, মার্চে যখন লং মার্চ হইল, তারপরে আবার যখন হেফাজতে ইসলাম হরতাল দিলেন, ওই হরতালের মধ্যে দেখা গিয়েছে অনেক ভাই হরতাল পালন করেছিলেন, কিন্তু আমরা তারপরে যখন শাপলা চত্বরের দিকে যখন ডাক দিল আবার হেফাজতে ইসলাম, ওই সময় এখানে যখন কমিটি গঠন হলো, কমিটি গঠন হওয়ার পর আমরা চলে গেলাম। 4ই মে আমরা লালবাগে উপস্থিত হলাম। ওই দিন আসরের পরে আহমদ শফি সাহেব হুজুর যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণে আমরা এখানে মনে হয় 2-3 জন এখানে উপস্থিত হয়েছি। তা ওনার কথাগুলো যেটা আমরা পেয়েছি, যে আসলে হেফাজতে ইসলাম কান্নাম বুনিয়ানু মারসুস, হুজুর এই কথাটাই বুঝেছেন যে মানুষ ওলামায়ে কেরাম হবে একদম সেই শীষেডালা প্রাচীরের মতো। ওই দিন যখন আমরা সর্বপ্রথম যখন বাবুনগর ব্রিজ থেকে আমরা যখন শাপলা চত্বরের দিকে যাই, তখন বাজে 3টা, 2:30 কি 3টা, গুলিস্তানের সেই মুরাদনগরের মুরাদজঙ্গের অফিসের সামনে যে আমাদের উপর হামলাটা হয়েছে সর্বপ্রথম, সেখানে হামলা হওয়ার পরে আমরা সেখান থেকে দল ছেড়ে অনেকেই সামনে যেতেছে, কেউ পিছনে যেতেছে, কেউ গলিতে ঢুকতেছে, এইরকম অবস্থা। আবার আমরা এরকমভাবে জড়ো হচ্ছি, সামনে দেখা যাচ্ছে বুলেটের অনেক আওয়াজ শোনা যাচ্ছে, অনেকে আবার এরকম চলে গেল, আবার একত্রিত হলো আমাদের 2-3 জন ভাই, তাদের রক্তাক্ত অবস্থায় শরীরে। তখন আমরা এদিকে নিয়ে মেডিকেলে পাঠাইলাম, তারপর আবার জড়ো হইলাম। জড়ো হওয়ার পরে আবার আমরা শাপলা চত্বরে যখন গেলাম, এইরকমভাবে যখন শুনতে পেলাম যে আহমদ শফি সাহেব হুজুরের সাথে আমাদের লালমনিরহাটের স্বনামধন্য আলেম ভাই মৌলানা শাহিনুর রহমান, তিনি বর্তমান বড়কাটায় রয়েছেন, আগে লালবাগে ছিলেন, উনি আহমদ শফি সাহেবের সাথে ছিলেন। তখন বলছি, ভাই কী অবস্থা, হুজুর আসতেছেন না? এখানে একটু সমস্যা হয়েছে বা ইয়াটিয়া, এরকম কথা বলতেছেন। পরে আমরা যখন শাপলা চত্বরে গেলাম, রাতের যখন 10টার দিকে এরকম আমার কাছে ফোন আসলো, শাহিন ভাই বলতেছে, ভাই এরকম একটা পদ্মলাল সিদ্ধান্ত হতে যাচ্ছে। এরকম কথা শোনার পরে তখন আর বোঝার বাকি নেই যেখানে কি হচ্ছে। পরে আমরা সেখান থেকে রাত 10টার পরে আমি সেখান থেকে চলে আসি। ওই দিনের ঘটনাতে বলছি যেটা, যে ওলামায়ে কেরামের কথা আমি যেটা বলছি, পরের দিনে যখন আমরা সেখান থেকে চলে আসলাম, চলে আসার পরে ওলামায়ে কেরামের কাছে যে একটা ফোন দেই, এই ফোন দেওয়ার পরে তারা এরকম বলে, ভাই আমি তো পদত্যাগ করেছি, এখানে এসে ওলামায়ে কেরাম আজকে যারা এখানে কমিটি করে গিয়েছিল তাদের উপর আমার একটা ফোন দিলে তারা রিসিভ করেন না। আবার আমার বাড়িতে যখন চতুর্দিক দিয়ে পুলিশ দিয়ে বেষ্টন করে ঘেরাও করে, ওলামায়ে কেরামের কাছে ফোন দেয়, এরা কোনো একটা ফোন রিসিভ করে না। এই জন্য আমি বলছি, আসলে ওলামায়ে কেরাম যে এতটাই তারা পিছপা, যখন বিপদ দেখে তখন তারা সবাই দূরে সরে যায়। আহমদ শফি সাহেব হুজুরকে ডাক দিয়েছিলেন, এখান থেকে আমরা হাতে গোনা কয়েকজন চলে গেছে যারা কমিটির মধ্যে ছিলাম, বাকিদেরকে তো আমাদের কোনো সাক্ষাৎ নেই। কিন্তু আসলে ওনাকে উপরে দিয়ে আমরা নিচ দিয়ে আমরা চলে আসছি। এইটা খুব একটা ভালো দৃষ্টিতে আমার মনে হয় পড়ে না। এই জন্য যখন বড়রা যখন ডাক দেবেন, তখন আমার মনে হয় সকলকে একযোগেই কাজ করা দরকার। আমি ওলামায়ে কেরামকে এটাই বলছি যে আপনার পরে যখন ডাক দেবে যারাই, তাদের পেছনে আমাদেরকে থাকা দরকার। এমন না হয় যাতে আমরা আবার পিছনে চলে যাই। আমি এখানে আমার কথা শেষ করছি। ওই বিপর্যয়ের কথা যদি আমি সারা রাত আরও ঘন্টা বলি, তাও শেষ করে যখন আমি কেরানীগঞ্জে হাফসখানায় শোনাই, তো ওখানে ঘোষণা আসলো যে শাপলা চত্বরে যেতে হবে। তো আমরা ফজরের আগে, আমাদের মাদ্রাসা যারা ছিলাম, ফজরের আগে আমরা খানা খাওয়া শেষ করি। ফজর নামাজের পরে ঝিনঝিরায় আসি, ওখান থেকে কদমতলা ব্রিজ। তো কদমতলা ব্রিজ আসার পরে প্রায় ওখানে অবস্থান করি প্রায় 2টা পর্যন্ত।
2টার পরে ঘোষণা আছে যে আপনাদেরকে সবাই শাপলা চত্বরে আসেন। তখন আমরা কদমতলা ব্রিজ ওদিক দিয়ে আরও যারা ওইদিকের যত মাদ্রাসা আছে সবাই আমরা কদমতলা ব্রিজ থেকে আমরা শাপলা চত্বরের দিকে রওনা হই। তো 2টার পরে যখন আমরা শাপলা চত্বর কদমতলা ব্রিজ পার হয়ে গোলাপশাহ মাজার হয়ে আমরা যখন শাপলা চত্বরে ঢুকি, তখন পুলিশেরা গুলি শুরু করে দেয়, যে সিটা গুলি। তো এক পর্যায়ে আমরা সামনের দিকে ছিলাম, আমার শরীরেও সিটাগুলি লাগে। তো ওই সিটাগুলি এক রাস্তা দিয়ে আমরা যখন যাই তখন সিটাগুলি চলতেছে, প্রচুর সিটাগুলি। তো ওই রাস্তাকে বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে আমরা শাপলা চত্বরে রওনা দিই। তো আমরা যখন শাপলা চত্বরে যাচ্ছি, তো ওখানে আমাদের সামনে যখন সিটাগুলি, তখনই কয়েকজন ছাত্র চোখ মুখ রক্তাক্ত হয়ে গেল ওই সিটাগুলির কারণে। এরপরে ওখান থেকে আমরা শাপলা চত্বরে ঢোকার সময়, বিশেষ করে যে তখনকার যে বর্তমান ফ্যাসিস্ট বাহিনী আওয়ামী লীগের যে লেলিও দলা গুন্ডা ছিল, ওই গুন্ডারা সবচেয়ে আমাদের এই হেফাজতের কর্মীদেরকে আহত করছে বেশি। যে তারা আমাদের কর্মীদেরকে, যারা শাপলা চত্বরে রওনা দিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য তারা এরকম যে সামনে ঝাঁপ পাইছে তা দিয়ে হত্যা করছে। এমনকি আমাদের সামন দিয়ে একটা লাশ গেছে, ওই লাশকে তারা পেরেক তারকাটা দিয়ে, বড় বড় তারকাটা দিয়ে গালার মধ্যে হেনে হেনে হত্যা করছে। তো এইরকম যখন আমরা অহরহর লাশ এটা শাপলা চত্বরের দিকে যাচ্ছে, তো আমরা শাপলা চত্বরে যখন গেলাম তখন রাত সন্ধ্যার আগে পরে পৌঁছলাম। তা পৌঁছার পরে মাগরিবের পরে যখন 9টা বাজে, 9টার দিকে শাপলা চত্বরের লাইট বন্ধ হয়ে গেল, সমস্ত আলো বন্ধ। কিন্তু আলো বন্ধ হলেও তখন একটা আশা ছিল, মাইকের আওয়াজ ছিল। কিন্তু যখন রাত 10টা বাজলো বা 10:30 এরকম, তখন লাইটের আওয়াজও বন্ধ মাইকের আওয়াজও বন্ধ হয়ে গেল। যখন মাইকের আওয়াজ বন্ধ হলো তখন সবাই একটু আতঙ্কের মধ্যে পড়ে গেল, যে এখন আমরা কি করব, কোনো ঘোষণা তো শুনতেছি না। তো কিছুক্ষণ পরেই তারা তাদের পরিকল্পনা অনুযায়ী যে পুরো শাপলা চত্বরকে তারা ঘিরে গুলি শুরু করে দিল। এমন গুলি যে এটা বলার বাইরে, মানে শরীরে একটা অঙ্গ বাকি নাই যেখানে গুলি লাগতেছে না। তখন আমি আমার কথা বলছি, তখন আমার পাগড়ি ছিল, পাগড়ি দিয়ে আমি মাথা ঢাকলাম, চোখ দূরে খালি রেখে সব কিছু ঢাকলাম। এরপরে রাত গভীর হচ্ছে, আরও গুলির আওয়াজ বেশি, সবাই ছুটাছুটি। তো এক পর্যায়ে দেখে আমি দেখলাম যে উপর থেকে কাজ পড়তেছে, যে উপর থেকে নিচে আসি, সিটে সিটে বড় বড় কাজগুলো মাথার মধ্যে পড়তেছে। তখন এখন কি করব ওখান থেকে? তো ওখান থেকে যে যার দিকে পাচ্ছে সে ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমি কিভাবে ওখান থেকে এখন বের হব? তো বের হওয়ার সময় দেখি সব রাস্তা তো বন্ধ। তো কিছু বাস পেলাম, যে রাস্তার ধারে বাস ছিল, ওই বাসের উপরে সরে ওখান থেকে লাফ দিয়ে অন্য রাস্তায় গেলাম। রাস্তায় যে একটা স্কুল মাঠ পেলাম, ওই স্কুলের মাঠ থেকে এখন কোন দিক দিয়ে বেরোবো? রাত তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তখন নিজের জীবনের আশা সব ছেড়ে দিছি। তো বাড়িতে আমি ফোন করে বলে দিলাম যে বর্তমান বাবা আমাকে বলি নাই, ভাইকেই বলছি, কারণ বাবা আমাকে বললে হয়তো সরাসরি আঘাত পড়বে। ভাইকে বললাম, দেখো ভাই, এখন মানে পরিবেশ অনেক খারাপ, মানুষ মারা যাচ্ছে, আমি বাঁচি কিনা বলতে পারতেছি না, যদি বাঁচি থাকি তাহলে দেখা হবে, তুমি বাড়িতে জানাই দিও। তখন ভাইরা বাড়িতে যখন জানাই দিল, তখন আমার বাপ সবাইকে নাম্বার দিল, আমার নাম্বার, যে ঢাকায় যত মানুষ সবাইকে নাম্বার দিল যে তার একটু খোঁজখবর নিয়েন। এখন ফোন আসতেছে, এক পর্যায়ে ফোন বন্ধ। তো আমরাও জীবনের আশা বাদ দিয়ে দিলাম যে হয়তো এখান থেকে আর ফিরতে না পারতে পারি। তো ওখানে স্কুলের মাঠ ঘুরতে ঘুরতে একটা দরজা পেলাম, দরজার দিকে আমরা রওনা দিতেছি। তা পাশের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা দৌড়ে কোথায় যাচ্ছেন? চতুর্পাশে তো পুলিশ। তো তারা বলতেছে দেখি কাকরাইলের দিকে যাই, যে কাকরাইলে হয়তো কিছুটা শান্তি পাওয়া যাবে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কাকরাইল চেনেন? কাকরাইল চিনি না, তো এদিক দিয়ে কাকরাইল আমরা এটা জানি। তখন ওদের সাথেও আমরাও যাচ্ছি, হঠাৎ করে আরেক ভাই চিৎকার দিয়ে, ভাই আমাকে বাঁচাও, মানে তারা গুলি লাগছে। এখন পরিবেশ এমন যে তাকে কী বাঁচাবো না নিজে বাঁচবো না কি। পরে ওখান থেকে যা কাকরাইল মসজিদে অবস্থান করলাম। কাকরাইল মসজিদে গেলাম, নামাজ শুরু হলো, ফজর নামাজ শুরু হলো। তো নামাজ উজু করে দ্রুত নামাজ পড়ে তো ওখানেই শুয়ে পড়ছি। তখন উঠে দেখি 8টা বাজে, কিন্তু আমরা আমাদের মাদ্রাসার থেকে গেছিলাম প্রায় 35 জনের মতো। তখন আমি চিন্তা করলাম যে 35 জন লোক এখন আসি, আমি একাই বেঁচে আছি, তা বাকি হয়তো বাকি সাথীরা আমার মারা গেছে।
তখন এই মনে একটা আঘাত, কিন্তু যখন আমি চিন্তা করলাম যে না, এখন আমার আর একা বেঁচে থেকে লাভ কি, আমার সাথীরা মারা গেলো, আরও অনেক ওলামায়ে কেরাম আছে এরা মারা গেলো। তখন আমি আবার বের হইলাম যে দেখি পরিবেশটা কি। বের হয়ে আমি আবার মাদ্রাসার দিকে গেলাম। তো ওই মাদ্রাসা যাওয়ার, মাদ্রাসা পৌঁছার আগ মুহূর্তে ওখানেও নাকি মাদ্রাসার থেকে, মাদ্রাসার ওই রোডের মধ্যে আওয়ামী লীগের লোকেরা ছিল, তারা যারা মাদ্রাসায় ঢুকতেছে শাপলা চত্বর থেকে তাদেরকে ধরে ধরে পিটাইতেছে। তো আমরা যাওয়ার কিছুক্ষণ আগে ওরা সরে গেছে। হুজুরও তখন বলছে, যথেষ্ট চেষ্টা করছে যে না আমাদের ছাত্র তো যায় নাই, মানে একটা বলছে যতটুক বলার। কিন্তু তা এই শাপলা চত্বরের এই মোটামুটি কাহিনী, তো এখানে আরও গভীর কাহিনী আছে, তো সময় যেহেতু সংক্ষিপ্ত, তা আমরা যে যারা আহত হয়েছে, যারা শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব। এবং এই